এক সময়ের খুলনা শহরে এমন একজন ব্যক্তির নাম মানুষের মনে ভয় তৈরি করত, যার প্রভাব নিয়ে স্থানীয়ভাবে নানা গল্প প্রচলিত ছিল। তিনি হলেন এরশাদ শিকদার। একজন সাধারণ মানুষ থেকে কিভাবে তিনি খুলনার অপরাধ জগতের আলোচিত চরিত্রে পরিণত হলেন, কিভাবে তার প্রভাব ছড়িয়ে পড়েছিল, আর শেষ পর্যন্ত কিভাবে সেই প্রভাব, অর্থ ও ক্ষমতার পতন ঘটেছিল। আজকের ভিডিওতে আমরা জানবো এরশাদ শিকদারের জীবন কাহিনী, তার শৈশব থেকে শুরু করে উত্থান, অপরাধের অভিযোগ, রাজনৈতিক যোগাযোগ, গ্রেপ্তার, বিচার এবং শেষ পরিণতি। এরশাদ শিকদারের জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার পিতার নাম বন্দে আলী। 25শে আগস্ট 1966 থেকে 67 সালে তিনি তার জন্মস্থান নলছিটি থেকে খুলনায় চলে আসেন। খুলনায় আসার পর এরশাদ সেখানে কিছুদিন রেল স্টেশনের কুলির সহযোগী হিসেবে কাজ করেন। সেখানে থেকেই ধীরে ধীরে রেল লাইনের পাত চুরি করে বিক্রি করত এমন দলের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে তিনি তাদের নিয়ে নিজেই একটি দল গঠন করেন ও এলাকায় রাঙা চোরা নামে পরিচিতি পান। 1973 থেকে 77 সালে তিনি রামদা বাহিনী নামে একটি দল গঠন করেন, যারা খুলনার রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত। এই রামদা বাহিনী নিয়ে এরশাদ 1982 সালে 4 ও 5 নম্বর ঘাট এলাকা দখল করেন ও এর একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1982 সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতা দখল করার পর তিনি জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। সামরিক শাসকের এরশাদের আমলে 1988 সালের নির্বাচনে তিনি তৎকালীন 8 নম্বর ওয়ার্ডের বর্তমানে 21 নম্বর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। 1991 সালে বিএনপি সরকার গঠন করার পর এরশাদ শিকদার বিএনপিতে যোগদান করেন। 1996 সালে 26শে ডিসেম্বর এরশাদ আবারও দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন, কিন্তু সমালোচনার মুখে কিছুদিন পরই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। 1999 সালে গ্রেপ্তার হওয়ার সময় তিনি 8 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। রাজনীতিতে প্রবেশ করার পর এরশাদ আরো ক্ষমতাশালী হয়ে ওঠেন। তিনি 1984 থেকে 1986 সাল পর্যন্ত তিনি খুলনা রেলওয়ের সম্পত্তি দখল, জোরপূর্বক ব্যক্তিগত সম্পত্তি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। 1991 সালে তিনি 4 নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে একজন বরফ কলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে বরফ কল দখল করেন এবং সকল ব্যবসায়ীদেরকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন। এছাড়াও জানা যায় তিনি বরফ কলটি তার নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। এরশাদের বিরুদ্ধে 66টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযোগ আনলেন তার এক সময়ের সহযোগী ও পরবর্তীকালে রাজসাক্ষী নূরে আলম। নূরে আলম 24টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। নূরে আলম আরও সাক্ষ্য দেন এরশাদের কাছে 70টিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, যদিও তার স্বর্ণকমল নামে খ্যাত বাড়ি থেকে মাত্র একটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। বিভিন্ন মাধ্যমে এরশাদের 6টি বিয়ের কথা জানা গিয়েছিল। তার প্রথম স্ত্রীর নাম খোদেদা বেগম। 1973 সালে তিনি খোদেদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সামদিদা আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায়, যাকে তিনি তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকমলে এনেছিলেন। এছাড়াও রূপসার রাধাপুর গ্রামের তসলিমা, বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা, সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেসা এবং যাত্রা দলের নায়িকা পাইকগাছার দুর্গা রানীর কথাও জানা যায়। এছাড়াও নূরে আলমের সাক্ষ্য মতে তার স্ত্রী হীরাকে এরশাদ নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এরশাদের প্রথম স্ত্রী খোদেদার গর্ভে এরশাদের 4টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে 3টি ছেলে ও 1টি মেয়ে। এছাড়া গ্রেপ্তারের পর শোভার গর্ভে জান্নাতুন নওরিন এমিলি এইশা নামে এক মেয়ের জন্ম হয়। অবশেষে 1999 সালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এরশাদ শিকদার। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো বিচারিক প্রক্রিয়া এগিয়ে যায়। তখন তার বিরুদ্ধে বহু মামলা বিচারাধীন ছিল বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এরপর শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আদালতের বিচার। বিচারিক প্রক্রিয়ার পর নিম্ন আদালতে কয়েকটি হত্যা মামলা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এছাড়া আরও কয়েকটি মামলা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন, কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যাত হয়। এরপর তার মৃত্যুদণ্ড কার্যকরের পথ চূড়ান্ত হয়। 2004 সালের 10ই মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের অপরাধ জগতের অন্যতম আলোচিত একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে। একসময় যে ব্যক্তির নাম খুলনায় বিভিন্ন এলাকায় ভয় ও প্রভাবের সঙ্গে উচ্চারিত হতো, শেষ পর্যন্ত তার জীবন থেমে যায়
কারাগারের ভেতরেই